শুভ সকাল সবাইকে। আমরা আজকে যে লেকচারটা পড়বো ওয়েট প্রসেসিং টেকনোলজি 1 এর, সেটা হচ্ছে ব্লিচিং। আমাদের ইয়ের যে পার্ট ছিল প্রি ট্রিটমেন্টের, তো আমরা সাইজিং, ডিসাইজিং, সিনজিং, স্কারিং পর্যন্ত পড়েছি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ব্লিচিং। এটা হলে আমাদের প্রি ট্রিটমেন্ট পার্টটা মোটামুটি শেষ। এরপরেও কিছু আছে প্রি ট্রিটমেন্ট, সেগুলো যারা অ্যাডভান্স পড়বে বা পরে পড়ে নেওয়া যাবে। ওকে, তো ব্লিচিং আজকে যেটা পড়বো আমরা, চলো ব্লিচ শব্দটা দিয়ে আমরা সাধারণত কি পরিষ্কার পরিষ্কার বোঝাচ্ছি বা এই ধরনের বোঝাচ্ছি। বিশেষ করে আমরা ব্লিচ শব্দটার সাথে পরিচিত ছেলেরা বা মেয়েরা যখন পার্লারে যায় যে ব্লিচ করার ক্ষেত্রে, হ্যাঁ, ন্যাচারাল কালারটাকে কি আমরা ফর্সা দেখাতে চাই আমাদেরকে আরো বেশি, নাকি এরকম কিছু। সো একই ঘটনা। বলা হচ্ছে ব্লিচিংটা হচ্ছে যে টেক্সটাইল ম্যাটেরিয়ালের যে ন্যাচারাল কালারটা আছে সেটাকে যখন আমরা রিমুভ করব বা রিমুভ করার প্রক্রিয়া, সেটাকেই আমরা বলতেছি ব্লিচিং। টেক্সটাইল ম্যাটেরিয়ালে ন্যাচারাল যে কালারটা আছে সেটাকে রিমুভ করার নামই ব্লিচিং। বলা হচ্ছে যে ব্লিচিং ইজ দ্য কেমিক্যাল ট্রিটমেন্ট এমপ্লয়েড ফর দ্য রিমুভাল অফ ন্যাচারাল কালারিং ম্যাটার ফ্রম দ্য সাবস্ট্রেট। সো দিস ইজ, এটা জুট। তো এখানে যে গ্রে কালারটা আছে জুটের, সেটাকে যখন আমরা কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে রিমুভ করে হোয়াইট করে দিচ্ছি, কালারটাকে রিমুভ করছি, তখন সেটাকে আমরা বলতেছি ব্লিচিং। অর্থাৎ রিমুভাল অফ দ্য ন্যাচারাল কালার অফ দ্য টেক্সটাইল সাবস্টেন্স ইজ নোন এজ ব্লিচিং। সো মানুষের ক্ষেত্রেও হতে পারে যদি সম্ভব হয়, হয়তো সম্ভব না, নাহলে তো এতদিন মানুষ সবাই করে ফেলতো, এরকম গৌরবর্ণ থেকে ফর্সা হয়ে যেত। হ্যাঁ, বলা হচ্ছে দ্য সোর্স অফ এ ন্যাচারাল কালার ইজ অ্যান অর্গানিক কম্পাউন্ডস উইথ দ্য কনজুগেটেড ডাবল বন্ডস বাই বন্ডিং ডুইং কেমিক্যাল ব্লিচিং ডিসকালারেশন টেক প্লেস বাই দ্য ব্রেকিং দ্য ক্রোমোফোর। আমাদের জানতে হবে যে এই কালারের জন্য দায়ী কে। আসলে আমরা জানি যে কালারের জন্য দায়ী হচ্ছে ক্রোমোফোর, কিন্তু আমাদের কালারের জন্য দায়ী কে? মেলানিন নামক যে বস্তু রয়েছে সেটা। তো স্যার, মেলানিন যদি তুমি চেঞ্জ করতে পারো বা রিমুভ করতে পারো, ইউ ক্যান অলসো চেঞ্জ ইওর কালার। সেটা কতখানি সম্ভব? তো যাই হোক, আমরা জানি যে ক্রোমোফোর রয়েছে। এই ক্রোমোফোরটা কি করে? কালার বিয়ারিং করে। মানে হচ্ছে কি, যে এই ক্রোমোফোরটা এখানে যখন সূর্যের আলো পড়ে, তো এখানে অবস্থিত ক্রোমোফোরটা আলো অ্যাবজর্ব করে এবং একটা কিছু রেখে বাকিটা রিফ্লেক্ট করে দেয়, বা কিছু যেটা রিফ্লেক্ট করে বাকিগুলো অ্যাবজর্ব করে, অ্যাজ লাইক। সো এখান থেকে যে আলোটা রিফ্লেক্ট হবে বা যে আলোগুলা রিফ্লেক্ট হবে আর যে অ্যাবজর্ব হবে, সেটা আমাদেরকে আমরা চোখে দেখতে পাই। তো এখন তাহলে যেই কালারের জন্য, তো এখন আমাদের ফেব্রিকটাকে সাদা মানে কি? সেখানে কোনো ক্রোমোফোর নেই, অর্থাৎ সকল ক্রোমোফোর, অর্থাৎ যা আসতেছে তাই রিফ্লেক্ট হচ্ছে, যা আসতেছে তাই রিফ্লেক্ট হচ্ছে, সেটাকে আমরা বলতেছি ব্লিচিং। তার মানে কি এখানে কোনো কালার অ্যাবজর্ব হচ্ছে না, তাহলে আমাদের সেই ব্যবস্থা করতে হবে। সেই জন্য ন্যাচারাল ফাইবারে অবস্থিত যে ক্রোমোফোর গুলি আছে সেগুলো ভেঙে দিতে হয়। তাহলে ভেঙে দিলে কি হবে? ক্রোমোফোরের আলোর অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন ক্ষমতাটা থাকছে না, সো এখানে কোনো আলো তখন অ্যাবজর্ব হচ্ছে না, যার কারণে আমরা আমরা জানি যে যে বস্তু থেকে সকল আলো রিফ্লেক্ট হয় সেটাকে আমরা কি দেখি? সাদা দেখি, তাই না? ওকে, সো the most likely destroying one or more double bonds with the conjugated system and the material appears after the bleaching. So নর্মালি ব্লিচিং বলতে তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ন্যাচারাল ম্যাটেরিয়াল থেকে কালার গুলো রিমুভ করে ব্লিচিং। ন্যাচারাল ম্যাটেরিয়ালে এই সমস্ত কালারের জন্য রেসপন্সিবল হলো ক্রোমোফোর, যেটা কনজুগেটেড ডাবল বন্ড, ট্রিপল বন্ড এ ধরনের বন্ডিং সাবস্টেন্স হতে পারে। তো যেগুলো কিনা কালার অ্যাবজর্ব, সূর্যের আলো অ্যাবজর্পশনের জন্য দায়ী, স্পেসিফিক অ্যাবজর্পশনের জন্য দায়ী, সেখান থেকে অ্যাবজর্পশনটা স্পেসিফিক হয়ে রিফ্লেক্ট করবে, তো যেটা চলে যায় সেটাই আসলে আমরা চোখে দেখতে পাই। কিন্তু যখন এই অ্যাবজর্পশনটা, এখানে ডাবল বন্ডস বা এই ধরনের কোনো ক্রোমোফোর থাকছে না, তখন সেটা কি হচ্ছে? কোনো আলোর শোষণ করছে না, পুরোটাই রিফ্লেক্ট করছে, তখন সেটাকে আমরা বলতেছি স্কাওয়ারিং। সো টু রিমুভ অর রিমুভিং দ্য ন্যাচারাল কালার ইজ নোন এজ scouring. This is sorry, bleaching. This is the terms and definition of bleaching. Objectives of bleaching কি বলছে? Objectives of bleaching যে the removal of natural colors and impurities increase degree of whiteness. আমরা একটা কথা বলছি এখানে, ডিগ্রি অফ হোয়াইটনেস, অর্থাৎ কত বেশি সাদা, of the textile material এর বৃদ্ধি করবে, to make the textile goods suitable for dyeing and printing with bright pale bright shade. দেখো এখানে একটু কথা আছে যে ডাইং এবং প্রিন্টিং এর জন্য আমাদের স্কাউরিং করতে হয় আমরা জানি, তারপর ব্লিচও করতে হবে। কারণ হচ্ছে যে ন্যাচারাল যে কালারটা আছে সেটার উপরে তুমি ডার্ক কালার করতে পারো, যেগুলো অনেক বেশি ডার্ক শেড, 3% অর মোর ডার্ক শেড, সেগুলো করা যাবে। কিন্তু যখন তুমি লাইট শেড করবা তখন কিন্তু তোমার ন্যাচারাল কালারটাই থেকে যাবে। সো সেটার সাথে এই কালারটা কিরকম ভাবে ফুটে উঠবে, দিস ইজ কি কিরকম ইমাজিন করবো। সো এই কালারটাকে আমাদের রিমুভ করা হয়
পেল এবং ব্রাইট শেডের জন্য যে অল্প লাইট কালার করব সেই ক্ষেত্রে এগুলো রিমুভ করা হয়। তো বেসিক্যালি মূলত সব কালার করার জন্যই কিন্তু আমরা প্রথমেই যেটা করে থাকি সেটা হচ্ছে ন্যাচারাল কালারটাকে রিমুভ করে থাকি। টু ফলো উইথ এডিং অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট, অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট ইউজ করি আমরা যে আরো বেশি সাদা দেখানোর জন্য, ওবিএ যেটাকে বলা হয়। অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্টের কাজটা হচ্ছে যে আমাদের ভিজিবল রেঞ্জের 380 থেকে 700 ন্যানোমিটার, 740 বা 730 ন্যানোমিটারের মধ্যে যে রেঞ্জ আছে সেটা কি করে, ওবিএ যেটা করে এই ইউভি রিজিয়ন থেকে, এই দিক থেকে অর্থাৎ ভিজিবল রেঞ্জের বাইরে থেকে আলোক রশ্মি ধরে আমাদের ভিজিবল রেঞ্জ দিয়ে পাস করে দেয়, যার কারণে তখন কি ভিজিবল রেঞ্জে আলোক রশ্মির পরিমাণ বেড়ে যায় এবং বস্তুটাকে আরো সাদা দেখা যায়। সেটা হচ্ছে অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্টের কাজ। সো ব্লিচিং মে এজেন্ট ওকার ড্যামেজ দ্য টেক্সটাইল প্রোডাক্ট মাস্ট বি অ্যাকম্পানিড টু দ্য মিনিমাম ফাইবার ড্যামেজ। এবং একই সাথে যেহেতু ব্লিচিংটা কি করছে, ফাইবার ড্যামেজ ঘটাচ্ছে, সো সেই দিক থেকেও আমাদেরকে মিনিমাম ড্যামেজের মাধ্যমে যেন আমাদের কালারটা রিমুভ হয় সেই ব্যবস্থা করতে হবে। তো এটাই ছিল অবজেক্টিভস অফ দ্য ব্লিচিং। নাও মেকানিজম অফ দ্য ব্লিচিং যদি আমরা একটু দেখি যে মেকানিজমটা কি, আমি বললাম তোমাদের আমরা কটনের ক্ষেত্রে দেখেছিলাম যে থার্ড থার্ড লেয়ারে ভিতরের দিকে লুমেনের আগে সেখানে একটা অর্গানিক কালারিং ম্যাটেরিয়াল ছিল, হ্যাঁ, সেটাকে আমরা কিন্তু কালার নামে অভিহিত করছি। তো মেকানিজম সেটা প্রথমে আমি তোমাদেরকে বলেছি যে মেকানিজমটা কি, খুবই সিম্পল মেকানিজম। বলা হচ্ছে যে দ্য কমপ্লিকেটেড আন্ডারস্ট্যান্ড, এত কমপ্লিকেটেড না। সো ইন দ্য অপিনিয়ন দ্য কালার প্রডিউসিং এজেন্ট ইজ ন্যাচারাল ফাইবার অর্গানিক কম্পাউন্ডস। তাহলে কারা কালার প্রডিউস করছে ন্যাচারাল ফাইবারে? কিছু অর্গানিক কম্পাউন্ডস কন্টেইনিং কনজুগেটেড ডাবল বন্ডস। কিরকম? যে ডাবল বন্ডস ধারণ করছে, এই যে এরকম ডাবল বন্ড ট্রিপল বন্ড ধারণ করছে ম্যাটেরিয়াল গুলো। সো ডিকালারেশন ক্যান অকার ব্রেকিং আপ দ্য ক্রোমোফোর। তো এটাকে যদি আমরা ভেঙে দেই, যে অর্গানিক ম্যাটেরিয়ালস গুলোকে ভেঙে দেই, ক্রোমোফোর গুলোকে ভেঙে দেই, তাহলে কি হবে? মোস্টলি লাইকলি ডিস্ট্রয়িং ওয়ান অর মোর ডাবল বন্ডস উইথিন দ্য কনজুগেটেড সিস্টেম। বলা হচ্ছে দ্য ব্লিচিং এজেন্টস আইদার অক্সিডাইজ অর রিডিউস কালারিং ম্যাটার, দাস হোয়াইটনেস অবটেইন অ্যাজ পার্মানেন্ট নেচার এন্ড প্রিমিটিভ ব্লিচিং এক্সপোজ দ্য স্কয়ার ফেব্রিক সানলাইট এন্ড শার্প অক্সিডেশন ক্যাটালিস্ট। দেখো, আমরা যদি মেকানিজমে যাই সরাসরি, সহজ ভাষায় বলি যে আমাদের ন্যাচারাল ফাইবারে এরকম কিছু সাবস্টেন্স রয়েছে বা ম্যাটেরিয়াল রয়েছে যেগুলো কালারের জন্য দায়ী। অর্গানিক সাবস্টেন্স আমরা বলছি। তো সেই অর্গানিক সাবস্টেন্স গুলি কি? সাধারণত যে ক্রোমোফোর, যেগুলোকে আমরা কালারের জন্য দায়ী করতেছি, ক্রোমোফোর। তো এই ক্রোমোফোর গুলা কিরকম? এই যে কনজুগেটেড ডাবল বন্ডস, ট্রিপল বন্ডস, এই ধরনের। এখন যে কথাটা বললাম যে একটা ফেব্রিকে কালার দেখায় কিভাবে, এখানে কিছু ক্রোমোফোর আছে, সূর্যের আলো আসতেছে, সেখানে একটা নির্দিষ্ট রেঞ্জে অ্যাবজর্ব হচ্ছে এবং রিফ্লেক্ট হচ্ছে, যার কারণে কিন্তু আমরা দেখতেছি। তো যখন বস্তুটা কোনো কিছু অ্যাবজর্ব হবে না, সরাসরি রিফ্লেক্ট হবে, তখন কিন্তু আমরা সেটাকে সাদা দেখবো। তো এই সাদা করাটাই আমাদের কাজ। তাহলে সাদা হচ্ছে না কি জন্য? স্পেসিফিক অ্যাবজর্পশন এবং রিফ্লেকশনের জন্য। তো স্পেসিফিক অ্যাবজর্পশন এবং রিফ্লেকশনটা কে ঘটাচ্ছে? ক্রোমোফোর। ক্রোমোফোরটা কি? অর্গানিক কম্পাউন্ডস। এটা কিরকম? ডাবল বন্ডস এর বা ট্রাপল বন্ডস এর এই ধরনের কনজুগেটেড বন্ডিং সিস্টেমে। তাহলে এর অ্যাক্টিভিটিটা আমাদেরকে নষ্ট করতে হবে। তাহলে এর অ্যাক্টিভিটিটা কিভাবে নষ্ট হবে? আমরা যখন এই ডাবল বন্ডসটা ভেঙে দিব অর্থাৎ সিঙ্গেল বন্ড করে দিব, বা তখন কি হচ্ছে, এটার যে অ্যাক্টিভিটি হওয়ার কথা ছিল, শো করার কথা ছিল, স্পেসিফিক রেঞ্জে কালার অ্যাবজর্ব করে রিফ্লেক্ট করার কথা ছিল, সেটা তার ক্যাপাবিলিটিটা হারাবে। তাহলে আমাদের যে উদ্দেশ্য, তাহলে সে তখন আর কোনো আলোর অ্যাবজর্ব করবে না, রিফ্লেক্ট করবে না, সে তার কার্যক্ষমতা হারিয়ে ফেললো। সো তখন আমরা কি ফেব্রিকটাকে সাদা করতে পারবো। এটাই হচ্ছে আমাদের মূল কথা। তো এখন কথায় আসি, এটাকে ভাঙবো কিভাবে? তো এটাকে ভাঙার জন্য আমাদের অক্সিডাইজিং এজেন্ট রয়েছে, ব্লিচিং এজেন্ট রয়েছে, অর্থাৎ যে কোনো এজেন্টের অ্যাকশনের ক্ষেত্রে আমাদের যে পারা হাইড্রোক্সিল মূলক উৎপন্ন হতে পারে, ফ্রি রেডিক্যাল উৎপন্ন হতে পারে, যেগুলা দিয়ে আমরা কি করব, আমাদের এই ডাবল বন্ডটাকে ভেঙে ফেলবো। আর ভেঙে ফেললেই কি হবে? সে আর কালার শো করবে না। এটাই হচ্ছে মেকানিজম অফ ব্লিচিং, সহজ কথায় বলতে গেলে। ওকে, আমরা একটু দেখি তাহলে ব্লিচিং এজেন্টস গুলি কি, অর্থাৎ যেগুলা দিয়ে আমরা এই কনজুগেটেড ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড গুলো ভাঙবো, ডাবল বন্ড গুলি ভাঙবো, সেগুলোর কি কি এজেন্টের দ্বারা ভাঙা যেতে পারে সেগুলো আমরা একটু দেখি। যে অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজ করবে, রিডিউস করবে, রিডিউসিং এজেন্ট এন্ড এনজাইমেটিক ব্লিচিং এজেন্ট। আমরা এনজাইমেটিক ডিসাইজিং দেখেছি, এনজাইমেটিক স্কাওয়ারিং দেখেছি, বায়োসিনজিং দেখেছি বা এনজাইমেটিক সিনজিং দেখেছি। তো এখানেও কিন্তু আমাদের এনজাইমেটিক ব্লিচিং রয়েছে। ওকে, তো প্রথমে আমরা একটু জেনে নিব অ্যাবাউট দ্য অক্সিডাইজিং ব্লিচিং এজেন্ট। অক্সিডাইজিং ব্লিচিং এজেন্ট গুলি কি কি সেগুলো যদি দেখি, যে আমরা প্রথমেই পারক্সাইড সিস্টেমের কথা যাচ্ছি, যে অর্থাৎ এগুলো সবসময় পারক্সাইড উৎপন্ন করবে, যে হাইড্রোজেন পারক্সাইড সিস্টেম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট,
সোডিয়াম পারঅক্সাইড, ওজোন, পারঅ্যাসিটিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট, এইগুলো দিয়ে আমরা সাধারণত কি অক্সিডাইজ করতে পারি। ওকে, অক্সিডাইজ করে আমাদের যে সি ডাবল বন্ড ছিল বা সি ট্রিপল বন্ড ছিল সেটাকে ভাঙতে পারি এই সাবস্টেন্স কেমিক্যাল গুলোর অ্যাকশনের মাধ্যমে। অথবা আমাদের ক্লোরিন সিস্টেম রয়েছে, সেখানে কি দেখো ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ব্লিচিং পাউডার, এগুলো দিয়েও কিন্তু আমরা ব্লিচিং করতে পারি। ব্লিচিং পাউডারের নাম তো আমরা জানি যে এটা কি, সাধারণত ব্লিচ করার কাজে ব্যবহৃত হয় আমাদের যেমন কোরবানির পর রক্ত পরিষ্কার করতে বা এই ধরনের, অর্থাৎ আমরা ব্লিচিং পাউডারের সাথে আগে থেকে কিন্তু পরিচিত। সো বিষয়টা হচ্ছে এই সাবস্টেন্স গুলা কি করছে, অক্সিডাইজ করতে পারতেছে, সেজন্য আমরা অক্সিডাইজিং ব্লিচিং এজেন্ট বলছি প্রথমত। ওকে, দ্বিতীয়ত যদি আমরা দেখি রিডিউসিং ব্লিচিং এজেন্ট, তাহলে এরাও ভাঙবে, এরাও যে কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে সেটাকে এরাও ভাঙবে, কিন্তু কিভাবে ভাঙবে, সেটা অ্যাকশন হচ্ছে জিঙ্ক ডাস্ট, স্টেনটেনাস ক্লোরাইড, ফেরাক্স সালফেট, সালফার ডাইঅক্সাইড, সোডিয়াম বাইসালফেট, হাইড্রোজেন সালফাইড, সোডিয়াম সালফেট ফর্মালডিহাইড, সোডিয়াম সালফেট, হাইড্রোজেন কার্বন এক্সেট্রা, এগুলোর অ্যাকশনের মাধ্যমে এই বন্ডটাকে ভাঙা সম্ভব। অর্থাৎ দুনিয়ার যে কোনো ভাবে তুমি যদি এই বন্ডটাকে ভাঙতে পারো যে কোনো মেকানিজমে, তাহলে আমাদের যেটা হবে যে আমাদের যে ডাবল ডাবল বন্ডের ক্ষেত্রে কালার শো করার প্রবণতা থাকবে না। এনজাইমেটিক ব্লিচিং এজেন্টও রয়েছে আমাদের, সো এনজাইমের মাধ্যমে যখন আমরা এটাকে ভেঙে ফেলবো তখন সেটাকে আমরা এনজাইমেটিক ব্লিচিং বলছি। তো এটা আসলে ইকো ফ্রেন্ডলি। তো আমরা তিনটা প্রসেস চার্ট মানে তিনটা সিস্টেম দেখলাম, সেটা হচ্ছে যদি বলি যে প্রথমে রইলো আমাদের অক্সিডাইজিং এজেন্ট, অর্থাৎ বিভিন্ন অক্সিডাইজিং এজেন্টের এগেইনস্টে। তো বর্তমান সমসময়ে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড প্রথম যেটা H2O2, এটা সবচেয়ে বেশি প্রচলিত এবং সবচেয়ে বেশি পপুলার, কারণ এটার সর্বগ্রাহিতা এবং পারফরমেন্স ভালো, সেজন্য আমরা সেটা সবসময় ইউজ করে থাকি বর্তমানে। তো এছাড়াও আমাদের যে ক্লোরিন সিস্টেমের ক্ষেত্রে আমরা ব্লিচিং পাউডার বা এগুলো দিয়ে আগে করতাম সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে, এখন সেভাবে করা হয় না। রিডিউসিং ব্লিচিং এজেন্টটা সেভাবে প্রচলিত না, তবে এনজাইমেটিক ব্লিচিং যেটা সেটা এখন একটু পরিচিত হওয়া শুরু করেছে বা ব্যবহার হওয়া শুরু হয়েছে বর্তমান টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলোতে। একই সাথে আমরা বায়ো স্কাউরিং এবং ব্লিচিং করি আমাদের ইয়ের কথা বিবেচনা করে, আমাদের পরিবেশের কথা বিবেচনা করে আমরা এই কাজটা করি। ওকে, সো এবার একটু বিস্তারিত জানা প্রয়োজন। তো তার আগে ইম্পর্টেন্স ফ্যাক্টর ফর ব্লিচিং। তো ব্লিচিং এর জন্য আমাদের কিছু ফ্যাক্টর জানা দরকার, অর্থাৎ কি কি প্যারামিটারস বা সেগুলো একটু জানা দরকার। সেই জিনিসগুলো কি কি? প্রথমে হচ্ছে পিএইচ। আমরা জানি যে পিএইচ সবসময় আমাদের কাজে লাগে। সে বলা হচ্ছে যে জেনারেলি পিএইচ রেঞ্জ 10 থেকে 11 অথবা 10 থেকে 15 ডিউরিং দ্য ব্লিচিং অফ পিএইচ ডিসিজ। দেখো, এটা ডিপেন্ড করছে সিস্টেমের উপর, তুমি কোন সিস্টেমে ব্লিচিং করছো সেটার উপর। সো এন্ড মনে করো তুমি ইয়ে করতেছো, গামা রে দিয়ে ব্লিচ করতেছো, সেক্ষেত্রে তো আর পিএইচ এর দরকার নাই, ঠিক আছে না? সো এটা ডিপেন্ডস করছে যে কি এজেন্টের মাধ্যমে, কোন মেকানিজমের মাধ্যমে তুমি তোমার সাবস্টেন্সটাকে ব্লিচ ফ্রি, কালার ফ্রি করছো। যদি এটা কেমিক্যাল হয় তাহলে সেদের ক্ষেত্রে আমাদের পিএইচটা মেনটেন করতে হবে। সো then it is in research 9, then it is danger level, and pH 7 to bleaching is source and causes extreme damage of the cloth, and the pH value is maintained by the adding soda ash and buffering agent, especially in case of the cotton or cellulosic fiber. We know that কি যে আমরা যখন পিএইচটা কমাবো, আমরা জানি অ্যাসিডে কি আমাদের সেলুলোজ ফেব্রিকটা ড্যামেজ হয়ে যায়। তো অ্যাসিড পিএইচ কমানো মানে কিন্তু অ্যাসিডিক হওয়া, আর পিএইচ বাড়ানো মানে আমরা জানি ক্ষারীয় হওয়া। সো এই ক্ষারীয়টাই কিন্তু সুইচ করে সাধারণত। ওকে, পিএইচ এর কথা গেল। টেম্পারেচার, সো টেম্পারেচার একটা প্রাইম ফ্যাক্টর, বিশেষ করে স্কাউরিং এর জন্য তো অবশ্যই। তো বলা হচ্ছে যে দ্য সাজেস্টেড টেম্পারেচার অফ হাইপোক্লোরাইড ব্লিচিং ইজ 37 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড। জেনারেল রিঅ্যাকশন accelerate with increase in the temperature. তো টেম্পারেচারটা আমরা সাধারণত অল্প টেম্পারেচার দিলেই আমাদের ব্লিচিংটা হয়, কিন্তু যেহেতু আমরা একই সাথে স্কাউরিং এবং ব্লিচিং করি, সেই ক্ষেত্রে আমরা এক্সকাউরিং এর টেম্পারেচারটাই রেখে দিই। ওয়াটার কোয়ালিটি যেটা, সেটা অবশ্যই আমাদের সফট ওয়াটার হতে হবে, অথবা যদি সফট ওয়াটার না হয় তাহলে ট্রিটমেন্ট করে সেটাকে সফট ওয়াটার হতে হবে। আমরা জানি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম রেসপন্সিবল ফর হার্ড ওয়াটার, এবং একই সাথে সেটাকে অবশ্যই আমাদের কপার ফ্রি এবং ফেরাস ফ্রি হতে হবে, কারণ এরা ফেব্রিকের উপরে, সাদা কাপড়ের উপরে আয়রন স্টেইন বা এই ধরনের মেটাল স্টেইন দাগ ফেলবে।
ইফেক্টস অফ মেটাল বলা হচ্ছে ব্লিচিং রিকোয়ারমেন্ট শুড বি স্টেনলেস স্টিল, যেখানে করা হবে টু অ্যাভয়েড দ্য ক্যাটালাইটিক ডিগ্রেডেশন অফ দ্য সেলুলোজ প্রেজেন্স অফ দ্য কপার অর আয়রন। যে কথাটা বললাম যে কপার এবং আয়রনের ফলে কিন্তু সেখানে ক্যাটালাইটিক ডিগ্রেডেশন ঘটবে সেলুলোজের, এবং সেই সাথে দাগ পড়বে, সেটা যেন হওয়া যাবে না। সো স্টেনলেস স্টিলের যদি ভেসেলটা হয় যেটাতে আমরা ব্লিচিংটা করব, যেমন কেয়ার বয়লার, তারপর জে বক্স, তারপরে এক্সজস্ট ডাইং মেশিন যেগুলো, সেগুলোতে। তো স্যাম্পল প্রিপারেশন, সেক্ষেত্রে কি স্যাম্পল প্রিপারেশনটা বিশেষ করে দেখো এক একটা প্রসেসের ক্ষেত্রে এক এক রকম, বা এক একটা মেশিনের জন্য এক এক রকম। যেমন কিয়ার বয়লারে আমরা কি করি যে রোপ রোপ করে সাজাই, তারপরে হচ্ছে যে আবার যখন ওভেন প্যাডারে করব অথবা যে বক্সে করব অথবা জিগার মেশিনে করব, তখন কিন্তু আবার সাবস্ট্রেট প্রিপারেশনটা অন্যরকম, তখন আবার টেনশন থাকবে। বলা হচ্ছে যে সাবস্ট্রেট মাস্ট বি প্রি স্কাওয়ার্ড ইন প্রেজেন্স অফ জিলেটিং এজেন্টস এন্ড শুড বি ফ্রি ফ্রম root spots and metallic impurities and when bleaching with hypochlorites, বা হাইপোক্লোরাইডস বা কোনো কিছু দিয়ে যখন ব্লিচ করা হবে তখন কি আমাদের এই ধরনের সাবস্ট্রেট গুলোকে প্রথমত প্রি স্কাউট থাকতে হবে, কারণ স্কাউরিং এর পরেই সাধারণত ব্লিচিংটা আসে, এবং সেই সাথে পানিটার যে চিলেটিং এজেন্ট বা সিকোয়েস্টারিং এজেন্ট দিয়ে কিন্তু পানিটা ঠিক রাখতে হবে। ব্লিচিং টাইম সেটা ডিপেন্ড করছে কনসেন্ট্রেশন, পিএইচ ভ্যালু, ডিগ্রি অফ হোয়াইটনেস, টাইপ অফ মেকানিক্যাল ইউজ ব্লিচিং, অর্থাৎ আমরা কতক্ষণ কত কনসেন্ট্রেশন কেমিক্যাল দিয়ে কাজ করছি, পিএইচ ভ্যালুটা কত, ডিগ্রি অফ হোয়াইটনেসটা কিরকম চাচ্ছি। ডিগ্রি অফ হোয়াইটনেস বলতে বোঝাচ্ছে যে কত বেশি উজ্জ্বল, বলে না রিন পাওয়ার হোয়াইট, সাদার চেয়ে সাদা। টাইপ অফ দ্য মেশিন ইউজড ইন ব্লিচিং, এবং সেই সাথে কি ধরনের মেশিন ইউজ করছি সেটার উপর, সেটা জিগার হতে পারে, সেটা উইঞ্চ হতে পারে, সেটা কিয়ার বয়লার হতে পারে, এক্সেট্রা। এই ছিল কিছু কন্ডিশন, কিছু প্রাইমারি কথাবার্তা। এরপর চলে আসবো আমরা ব্লিচিং প্রসেসে। তো ব্লিচিং প্রসেসে যদি আসি, তো মোস্ট কমন প্রসেস হচ্ছে হাইপোক্লোরাইড ব্লিচিং 100% কটন, সেটা আগে ব্যবহৃত হতো, এখন হয় না। হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং 100% কটন, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সোডিয়াম ক্লোরাইড ব্লিচিং এই মাঝে মধ্যে হয় অথবা হয় না। ওকে, তাহলে আমরা প্রথমেই জানার চেষ্টা করবো অ্যাবাউট দ্য হাইপোক্লোরাইড ব্লিচিং। তো হাইপোক্লোরাইড ব্লিচিং এর ক্ষেত্রে তাহলে মেকানিজমটা আমাদেরকে জানা দরকার, যে সেই কার্বন কার্বন ডাবল বন্ড বা ক্রোমোফোরকে ভাঙবে কে, অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টা বাঁধাবে কে। বলা আছে হয় ক্যালসিয়াম হাইপোক্লোরাইড আর সোডিয়াম হাইপোক্লোরাইড ইজ হাইড্রোলাইজড, যখন পানিতে দিব আমরা কি হাইপোক্লোরাস অ্যাসিড ইজ ফর্মড, হাইপোক্লোরাস অ্যাসিড ইজ ফর্মড and which ionized under a certain condition gave the hypochlorous ion which are responsible for bleaching action. তাহলে বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধাচ্ছে? হাইপোক্লোরাস আয়ন। This ion is responsible for damaging or reducing the chromophore bond, chromophore double bond, triple bond or chromophore conjugated bond. ওকে, কি হচ্ছে তাহলে আবার দেখি, যে when calcium hypochloride or sodium hydrolyzed hypochlorous acid প্রথমে তৈরি হয়, তারপর সেটা আয়নাইজ হয়ে হাইপোক্লোরাস আয়ন তৈরি হয়। এই হাইপোক্লোরাস আয়নটাই আমার ব্লিচিং এর জন্য রেসপন্সিবল, এন্ড অ্যালকালাইন কন্ডিশন ফেভার থাকে। তো আমরা এখানে যদি রিঅ্যাকশনটা দেখি, যে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড অথবা ক্যালসিয়াম সোডিয়াম হাইপোক্লোরাইড, এখানে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড যখন হাইড্রোলাইজ হবে পানির সাথে, তখন কি উৎপন্ন করছে? ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করছে। তো এই হাইপোক্লোরাস অ্যাসিডটা কি করছে? সেই হাইপোক্লোরাস অ্যাসিডটা পরবর্তীতে কি হাইপোক্লোরাস আয়ন উৎপন্ন করছে, ঠিক আছে, HOCl উৎপন্ন করছে, হাইপোক্লোরাস আয়ন উৎপন্ন করছে, যেটাকে আমরা এই হাইপোক্লোরাস আয়নটাকে রেসপন্সিবল ফর ব্লিচিং বলতেছি, ঠিক আছে। এই হাইপোক্লোরাস আয়ন ভেঙে আবার OCl মাইনাস হচ্ছে। সো দিস ইজ ফর রেসপন্সিবল ফর ব্লিচিং। আমরা পরের স্লাইডে দেখি। দেখো এই যে হাইপোক্লোরাস আয়ন সৃষ্টি হচ্ছে, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ইজ ইউজড দ্য রিঅ্যাক্টস উইথ অ্যাটমসফেরিক কার্বন, কোথায়? যে অ্যাটমসফেরিক কার্বনের সাথে অক্সাইড এন্ড গিভ ক্যালসিয়াম কার্বন এস এ হোয়াইট প্রেসিপিটেটেড ফেলবে। ওকে, ক্যালসিয়াম কার্বন ডিপোজিট অন দ্য ফেব্রিক কোজিং হার্ট ফিলিং। তো এখানে একটা সমস্যা হচ্ছে যে হাইপোক্লোরাস আয়নটার ফলে কি উৎপন্ন হচ্ছে, যে হাইপোক্লোরাস আয়নটা যখন রিঅ্যাকশন করবে তখন সেটা ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করছে। তো এই ক্যালসিয়াম কার্বনেটটা সাধারণত ফেব্রিকের উপরে পড়ে থাকে, যে চুন, যার কারণে ফেব্রিকটাকে সাধারণত খসখসে মনে হতে পারে। তো হাইপোক্লোরাস আয়ন ব্লিচিং এর জন্য আমাদের কি কি লাগবে, আমরা রেসিপিটা একটু দেখে নিব। সেটা হচ্ছে হোয়াইটিং এজেন্ট 0.3 থেকে 0.5 গ্রাম, কাস্টিক সোডা, সোডা অ্যাশ, হাইপোক্লোরাস হাইপোক্লোরাইড সলিউশন, ঠিক আছে, টেম্পারেচার, তারপরে রয়েছে টাইম, এটা ইয়েতেও নেওয়া যেতে পারে,
মেপেও নেওয়া যেতে পারে। 15 থেকে 5 লিটার যেহেতু সলিউশনটা মেপে নিব সরাসরি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, আমরা যখন কোনো রেসিপিতে যাব, রেসিপিতে যাওয়ার সময় আমাদের যখন কোনো ম্যাটেরিয়াল অর্থাৎ সলিড হবে, সলিড গুলো দেখো আমাকে বলা হলো 100 মিলি সলিউশন তৈরি করতে হবে। 100 মিলি সলিউশনের ক্ষেত্রে এখন বলা হলো এখানে শরবত তৈরি করতে হবে 2 গ্রাম চিনি দিয়ে, বা ওকে তাহলে 2 গ্রাম চিনি আমি 100 মিলি সলিউশনে সরাসরি দিতে পারছি। অথবা বলা হলো 2 মিলি সিরাপ রয়েছে আমার, শিরা অর্থাৎ মিষ্টির শিরা রয়েছে, সেটা দিয়ে আমাকে 100 মিলি তৈরি করতে হবে। তখন কি এই 100 মিলি থেকে আগে অবশ্যই 2 মিলি বাদ দিতে হবে, দিয়ে এই 2 মিলি দিয়ে 100 মিলি ফিল আপ করতে হবে, এটা তোমরা জানো। সো এভরি রেসিপির ক্ষেত্রে যখন আমরা এ ধরনের ক্যালকুলেশন করব, ওয়াটার ক্যালকুলেশন করব, টোটাল লিকুইড ক্যালকুলেশন করব, তখন এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যখনই সেটা লিকুইড হবে তখন সেটা কিন্তু টোটাল সলিউশন থেকে বিয়োগ করে দিতে হবে, আর সলিড হলে সরাসরি দেওয়া যাবে। ওকে, সো এই ছিল আমাদের ব্লিচিং রেসিপি হাইপোক্লোরাইজ ব্লিচিং এর ক্ষেত্রে, হাইপোক্লোরাইড ব্লিচিং এর ক্ষেত্রে। সো স্কাউরিং প্রসেসটা একটু আমরা দেখি প্রথমে কি করতে হবে। যে the treatment by which the fabric is processing alkali scouring bleaching is treated with the hypochlorous acid or dilute ester for removing alkali and neutralization is called। দেখো এখানে রেসিপি দিয়ে আমরা কি করছি, আমাদের যে টাইম লিমিট রয়েছে মোটামুটি 30 থেকে 40 মিনিট, এবং টেম্পারেচার আমরা দিয়েছি এখানে 25 থেকে 60 মিনিট, এতক্ষণ চালানোর পর আমাদের কিন্তু ব্লিচিংটা হয়ে যাবে। তারপরে যেটা হচ্ছে, ব্লিচিং হওয়ার পর সাধারণত আমরা ধুয়ে টুয়ে ফেলবো। তো এখানে একটা প্রসেসের নাম বলা হচ্ছে শাওয়ারিং প্রসেস। তো এই শাওয়ারিং প্রসেসটা কেন, দেখো আমরা যখন ইয়েতে করব হাইপোক্লোরাস ব্লিচিং বা হাইপোক্লোরাইড দিয়ে ব্লিচিং করব, তখন কিন্তু আমাদের এখানে ইয়ের পরিমাণ বেড়ে যাবে, অ্যালকালাইন কন্ডিশনটা বেড়ে যাবে। যেখানে কাস্টিক সোডা ইউজ করছি, হাইপোক্লোরাইড ইউজ করছি, সোডা অ্যাশ ইউজ করছি, সেখানে অ্যালকালাইন কন্ডিশনটা বেড়ে যাবে স্বাভাবিক। বলা হচ্ছে the treatment by which the fabric after processing with alkali is treated with hypochlorite acid or dilute ester for removing the alkali to neutralization alkaliness। শাওয়ারিং বলো, বিষয়টা হচ্ছে শাওয়ারিংটা মানে হচ্ছে আমাদের যে এক্সট্রা অ্যাসিডিক কন্ডিশনটা আনার জন্য অর্থাৎ নিউট্রাল করার জন্য, আমাদের যে খুব বেশি অ্যালকালাইন কন্ডিশনটা সৃষ্টি হওয়ার কারণে সেটাকে প্রশমিত করার জন্য আমরা যখন অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করছি ফেব্রিকটাকে, তখন সেটা অ্যাসিড শাওয়ারিং করছি, এবং একই সাথে সেই আমাদের ফেব্রিকের উপরে যে ডিপোজিট হওয়া ক্যালসিয়াম কার্বনেট গুলি রয়েছে CaCO3, সেটা কিন্তু অ্যাসিডের অ্যাকশনের ফলে ডিসলভেবল ক্যালসিয়াম ক্লোরাইড অথবা ক্যালসিয়াম সালফেটে পরিণত হচ্ছে। যে মনে করো তুমি যখন নদীতে গোসল করো, বা নদী দিয়ে যদি কখনো যে ফেব্রিকের উপরে বালি জমে যায় বা এই ধরনের, তখন এরকম ভাবে যদি আমার ক্যালসিয়াম কার্বনেটটা জমে, তাহলে তো সেটা আমার ফেব্রিকের জন্য ক্ষতিকর, বা এটা ফেব্রিক হার্শ ফিল দিবে। তো সেই জন্য আমরা কি করি, অ্যাসিড শাওয়ারিং করি। অ্যাসিড শাওয়ারিং করলে একেধারে আমাদের যে নিউট্রালাইজেশন সেটাও হয়ে যাচ্ছে, এবং একাধারে আমাদের যে হার্শ প্রবলেম, হ্যান্ড ফিল প্রবলেম, বা ক্যালসিয়াম ডিপোজিট হওয়া ক্যালসিয়াম কার্বনেট নিয়ে যে সমস্যাটা, সেটাও কিন্তু থাকছে না। Okay, so as a calcium chloride is more soluble in solution and hence ACl is more preferable to remove the calcium carbonate. On the other hand, sodium hypochlorite does not react with the atmospheric carbon dioxide and hence the additional treatment is not requiring. In this technique, advantage of okay, so এটা হচ্ছে সাওয়ারিং। এরপরে চলে আসবো আরেকটু কথা আছে, সেটা হচ্ছে অ্যান্টি ক্লোর ট্রিটমেন্ট। অ্যান্টি ক্লোর মানে তাহলে ক্লোর বা ক্লোরিন কিছু তৈরি হবে এ ধরনের। বলা হচ্ছে ইন কেস অফ হাইপোক্লোরাইড ব্লিচিং, hypochlorous ion during bleaching কি বলা হচ্ছে, OCl আয়ন, যেটা হাইপোক্লোরাস আয়ন কি রিঅ্যাক্ট উইথ দ্য রেসিডুয়াল প্রোটিন ইনটু দ্য ফাইবার। দেখো আমাদের কিন্তু প্রোটিন থাকে, আমরা স্কাউরিং করে প্রোটিনটাকে রিমুভ করতে চাই আমাদের ফাইবারের ক্ষেত্রে। সো এই প্রোটিনটা যদি তারপরও কিন্তু থেকে যায় কিছু, তো সেই প্রোটিনের সাথে আমাদের যে হাইপোক্লোরাস আয়ন সেটা বিক্রিয়া করে, ব্লিচিং এর রেসপন্সিবল আয়ন সেটা বিক্রিয়া করে কি করছে, প্রডিউস ক্লোরামিন, হ্যাঁ, which is corrosive and unhygienic. After bleaching, the chloramine react with the moisture and gradually cotton become yellowish due to the forming of HCl. তো দেখা যাচ্ছে যখন আমরা হাইপোক্লোরাইড ব্লিচিং করব, এর একটা সমস্যা হচ্ছে যে ক্লোরামিন রিঅ্যাকশন, অর্থাৎ কাপড় হলদে হয়ে যাওয়া। কাপড়টা কেন হলদে হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা যে হাইপোক্লোরাইড অ্যাকশনের বা যে হাইপোক্লোরাইড আয়নের মাধ্যমে আমাদের ক্রোমোফোরটাকে ভাঙতেছি, সেই হাইপোক্লোরাস আয়ন কিন্তু স্কাউরিং এর পরেও থেকে যাওয়া রেসিডুয়াল প্রোটিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে, ক্লোরামিন তৈরি করতেছে, এবং সেই ক্লোরামিনটা কিন্তু খুবই খারাপ। যেই ক্লোরামিনটা কিনা বাতাসের ময়েশ্চারের সাথে বিক্রিয়া করে HCl উৎপন্ন করতেছে, সেই HClটা ফেব্রিককে ড্যামেজ করছে, স্ট্রেংথ ফল করাচ্ছে, এবং সেই সাথে
হলুদ অর্থাৎ সাদা থেকে হলুদ করছে, যে আমাদের হাইপোক্লোরাস আয়ন প্লাস রেসিডুয়াল প্রোটিন যেটা আছে সেটা তৈরি করতেছে ক্লোরামিন, এবং সেই ক্লোরামিন পানির সাথে অর্থাৎ ময়েশ্চারের সাথে যুক্ত হয়ে তৈরি করতেছে HCl। তাহলে আলটিমেট কি হলো, আমরা জানি যে অ্যাসিড হচ্ছে আমাদের সেলুলোজিক ফাইবারের জন্য খুবই খারাপ। ওকে, তো তারপরে আমরা যাব, সো টু রিমুভ দ্য NaCl the anticlot treatment is done। এটাকে রক্ষা করার জন্য আমাদের অ্যান্টিক্লোট ট্রিটমেন্ট করতে হবে। তো সেটার জন্য জেনারেল রেসিপি আমরা দেখতে পাচ্ছি, 0.2 থেকে 100 গ্রাম টাইম টেম্পারেচার দিলেই আমাদের অ্যান্টিক্লোট ট্রিটমেন্টটা হয়ে যাবে, অর্থাৎ যেন সেটা ফর্ম HCl ফর্ম না করে। ওকে, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের সময় কমে যাচ্ছে, কেটে গেলে আবার জয়েন করো। সো অ্যাডভান্টেজের ক্ষেত্রে যদি আমরা দেখি, যে চিপেস্ট variety of machine can be used, large batches fabric process, sample rare chemical। অ্যাডভান্টেজ এর ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজটাই মনে হচ্ছে, দেখো যে দিস ইজ ডেঞ্জার অফ দ্য ড্যামেজিং ফেব্রিক ডিউ টু দ্য অ্যাক্সিডেন্টাল লোয়ারিং, পিএইচ কমে গেলে আসলে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, বা পিএইচ কমে গেলে ফেব্রিক ড্যামেজ হয়ে যাবে। প্রসেস ইজ স্লো অ্যান্ড ক্যারিড আউট লো টেম্পারেচার, দিস ইজ ডিফিকাল্ট টু impregnate into the rapid continuous operation, যেহেতু টেম্পারেচার কম, there is a danger of yellowish upon the storage, definitely সাদা হয়ে যাবে থেকে হলুদ হয়ে যাবে HCl ফর্মিং এর কারণে, and relatively high salt load is in the process of effluents are undesirable for ecological reason। তো সেখানে যে আমরা হাইপোক্লোরাসের কারণে সেখানে কিছু সল্ট তৈরি হচ্ছে, বা হাইপোক্লোরাস হিউজ পরিমাণের জন্য, সেটা আমাদের ইকোলজির জন্য ঠিক না। তো এই ছিল আমাদের হাইপোক্লোরাস ব্লিচিং। এখন আমরা পারক্সাইড ব্লিচিং পরে আজকে শেষ করব। তো পারক্সাইড ব্লিচিংটা কি, যে হাইড্রোজেন পারক্সাইডের অ্যাকশনের মাধ্যমে যখন আমরা কি ভাঙবো, আমাদেরকে কার্বন কার্বন ডাবল বন্ড, অর্থাৎ আমাদের ক্রোমোফোর গুলি, সেটা যে কার্বন কার্বন ডাবল বন্ড হবে এরকমটা নয়, ক্রোমোফোর অনেক প্রকার হতে পারে, সেটা আমরা দেখবো বা আমরা জানবো, যে অর্থাৎ যে সমস্ত কনজুগেটেড ডাবল বন্ড বা ট্রিপল বন্ডধারী সাবস্টেন্স ক্রোমোফোর যারা কালারের জন্য দায়ী, সেটাকে ভাঙতে হবে। সেটার জন্য কি বলা হচ্ছে, ডিসলভ ইন, এটা 1818 সালে ডিসকভার করা হয়। 1940 সালে 60%, টুডে প্রায় 90 to 95% অল কটনের ক্ষেত্রে আমরা এ ধরনের পারক্সাইড ইউজ করে থাকি। সো এটা কমার্শিয়ালি 35, 50 and 70% সলিউশন হিসেবে পাওয়া যায়। তো it is corrosive oxidizing agent which may combustion and when allowed to dry on the oxidizing organic matter। এটা সাধারণত কম্বুশন ঘটায় যখন এটা করসিভ এবং ড্রাই করা হয়। তো বলা হচ্ছে ইরিটেট ইন স্কিন এন্ড মাছ মেমব্রেনস এন্ড ডেঞ্জার ফর দ্য আইস। দেখো এটা আসলে আমাদের স্কিনের জ্বালা পোড়া করে, এবং একই সাথে আমাদের চোখের জন্য কিন্তু এটা খারাপ। স্যার কম্বাসন অর্থ কি? কম্বাসন অর্থ হচ্ছে আগুন ধরা, পুড়ে যাওয়া। H2A2 ইকোলজিক্যালি অ্যাকসেপ্টেবল, কিন্তু আলটিমেটলি সেটা এতটা সেফটি না যতটা এনজাইমের ক্ষেত্রে হয়। সো আমরা একটু মেকানিজমটা দেখি। এটা হচ্ছে পারক্সাইড H2O2, তাহলে সেটা H+ এবং O2 মাইনাস উৎপন্ন করছে, এই HO2 যেটা পার হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করছে, দিস ইজ রেসপন্সিবল ফর, অর্থাৎ সেই বিড়ালের গলায় ঘন্টা পাঠাবে, রেসপন্সিবল ফর ড্যামেজিং দা ক্লোরো দিস ডাবল বন্ড, or responsible for destroying this double bond to acquire the 100% reflection। ওকে, সো এই হাইপোক্লোরাস আয়ন পরে কি উৎপন্ন করতেছে, যে জার্মান অক্সিজেন এবং হাইড্রোজেন অক্সাইড উৎপন্ন করতেছে, যেটা মূলত পারহাইড্রোক্সিল আয়ন, যেটা সেটাই আমাদের কি করতেছে, ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করছে। সো পারহাইড্রোক্সিল আয়ন H+O, অর্থাৎ দুটা O, পরে সেগুলো আরো ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে বা এই ধরনের কিছু উৎপন্ন করে। সো আমরা এখানে থেকে জানবো যে এখানে আমাদের এখানে যে রেসপন্সিবল পারসন, রেসপন্সিবল সাবস্টেন্স, সেটা হচ্ছে পারহাইড্রোক্সিল আয়ন। হাইপার আগে ছিল হাইপোক্লোরাস আয়ন, এখন হচ্ছে পারহাইড্রোক্সিল আয়ন। ওকে, for bleaching take place the stabilized H2SO needs to activated with alkali, and in alkaline medium H2 is decomposed at the flowing equation। দেখো আমাদের কিন্তু এখানে কি লাগতেছে, অ্যালকালাইন মিডিয়াম লাগতেছে, কিন্তু অ্যালকালাইন মিডিয়ামে হাইড্রোজেন পারক্সাইড ডিকম্পোজ হয়ে যায় কিভাবে। তো আমাদের যে পার হাইড্রোক্সিল আয়নটা উৎপন্ন হওয়ার কথা, সেই পার হাইড্রোক্সিল আয়নটা যখন উৎপন্ন হচ্ছে না বা পানিতে পরিণত হচ্ছে, তখন কিন্তু আসলে একটা প্রবলেম, যে আমাদের যে হাইপোক্লোরাস আয়নটা হওয়ার কথা ছিল, সেই হাইপোক্লোরাস আয়নটা সেইভাবে হচ্ছে না, বা হলেও সাথে সাথে ভেঙে যাচ্ছে। তো সেই জন্য আমরা কি করি, যে এই যে হাইপোক্লোরাস আয়নটা সৃষ্টি হচ্ছে সেটা যেন ভেঙে না যায়, সেই জন্য আমরা সাধারণত পার হাইড্রোক্সিল আয়ন স্টেবিলাইজার দিয়ে থাকি, অর্থাৎ আমাদের যে হাইপোক্লোরাস আয়নগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো যেন
ইনস্ট্যান্টলি ড্যামেজ হয়ে না যায়, সেজন্য আমরা যেটা ইউজ করি সেটাকে আমরা বলতেছি স্টাবিলাইজার। তো বিভিন্ন প্রকার স্টাবিলাইজার আছে যেটা কিনা এই ভাঙনটাকে রোধ করবে, অর্থাৎ এই যে পার হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়ে নষ্ট হয়ে যায় এটাকে বাধা প্রদান করবে। সো the per-hydroxy ions from reach the reaction and actual bleaching agent which decompose the provide nascent oxygen of oxidizing organic including the coloring metal. তো এই কালারিং ম্যাটেরিয়ালে আমরা কি অক্সিজেনের মাধ্যমে সেটা অক্সিডাইজিং করে রিমুভ করতেছি, সেখান পার হাইড্রোক্সিল আয়নের মাধ্যমে। অ্যাবভ 10 থেকে 10.8 ক্ষেত্রে সাধারণত আমরা ইউজ করে থাকি ফরমেশন অফ H2 is in rapid that decompose the liver O2 gas and which is no bleaching power 10H. So the rate of transformation to cotton and hence pH bleaching measure এই ক্ষেত্রে সবচেয়ে পার হাইড্রোক্সিল আয়নটা হয় এবং সেটা ডিকম্পোজ হয়ে যায়, সেজন্য আমরা যেটা ইউজ করি সোডিয়াম সিলিকেট রয়েছে এখানে স্টাবিলাইজার, সেটা ইউজ করি। দেখো এখানে আমাদের ব্লিচিং একটা রেসিপি দেওয়া আছে, তো আমরা সবচেয়ে ইউজ করি পার হাইড্রোজেন পারঅক্সাইড, সেটা পার হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে কাস্টিক সোডা, সোডা অ্যাশ, হোয়াইটিং এজেন্ট, এবং সেই পার হাইড্রোক্সিল আয়নটা যেন চলে না যায়, নষ্ট না হয়ে যায়, সেজন্য স্টাবিলাইজার ইউজ করা হয়। পিএইচ, লিটার, টেম্পারেচার এবং টাইম। ওকে, এখানে আমরা টাইম দেখতে পাচ্ছি এক একটার ক্ষেত্রে এক এক রকম। 100 ডিগ্রি নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা সাধারণত চালানো হয়। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এর কথা যদি বলি, সো ইট ইজ ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট। কারণটা হচ্ছে সকল প্রকার ফাইবারকে সে ব্লিচ করতে পারে। ইট ক্যান বি ইউজড ফর ব্লিচিং ন্যাচারাল, সিনথেটিক এন্ড ব্লেন্ডেড ফাইবারস। ইট ইজ পসিবল টু কম্বাইন স্কাউডিং এন্ড ব্লিচিং, একসাথেই করা হয়, পসিবল না, একসাথেই করা হয় ফ্যাক্টরিতে। নো অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড, কারণ এখানে কোনো প্রকার ক্লোরিন জমে না, এখানে কোনো প্রকার ক্যালসিয়াম কার্বনেট জমে না, সো অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট বা ক্লোরামিন রিঅ্যাকশন হয় না, দরকার নেই। নো নন করোসিভ এন্ড ডাজ নট প্রডিউস আনপ্লেজেন্ট অডর, কোনো প্রকার গন্ধ সৃষ্টি করে না। নো এওএক্স প্রবলেম বা নো হার্মফুল বাই প্রোডাক্টস, যেগুলো উৎপন্ন হয় সেগুলো কোনো সমস্যা সৃষ্টি করবে না। রেসিডুয়াল সাইজ এন্ড ওয়ার্কস ম্যাটেরিয়াল কন্ট্রোল থ্রু দ্য বেসিলিং, সো ইমপ্রুভ অ্যাবজর্বিং। একই সাথে আমরা ট্যাগোয়া স্কেল দেখেছিলাম সাইজিং ম্যাটেরিয়াল রিমুভ মেজারমেন্ট করার জন্য যে কতখানি হয়েছে। ডিসঅ্যাডভান্টেজ যদি বলে থাকি যে এটারও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন সিলিকেটস এন্ড স্টেবিলাইজার যেটা আমরা ইউজ করতেছি হ্যাজ এ গ্রেট রিস্ক ফর সিলিকা স্টেন ফ্রম দ্য অন গুডস এন্ড সিলিকা ডিপোজিটস ফর্মিং দ্য প্লান্ট মেশিনারি। আমরা যে স্টেবিলাইজারটা ইউজ করতেছি আমাদের পারা হাইড্রোক্সিল আয়নটাকে রক্ষা করার জন্য, সেখানে সেই স্টেবিলাইজারটা আমাদের গুডসের উপর জমে যেতে পারে, মেশিনের ক্ষতি করতে পারে। এন্ড ক্যাটালাইটিক ড্যামেজ অফ কটন ক্যান অকার প্রেজেন্স অফ ট্রানজিশনাল মেটাল cations এর ক্ষেত্রে হয়ে থাকে। সো এই মেটাল ক্যাটায়ন ইজ নট গুড ফর ফেব্রিক, নট ভেরি ইফেক্টিভ ফর সিনথেটিক ফাইবারস। সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে এত ইফেক্টিভ নয়। সিনথেটিক ফাইবারে তো আসলে সেভাবে কালারই থাকে না, আমরা যেটা কালার দিয়ে দিব সেটাই। ওকে, এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর হাইড্রোজেন পার হাইড্রোক্সাইড ব্লিচিং এর ক্ষেত্রে রয়েছে, যেমন পিএইচ অ্যালকালাইন হতে হবে। বলা হচ্ছে স্টেবল ইন আনস্টেবল ইন অ্যালকালাইন বাথস, কিন্তু আমরা অ্যালকালাইন বাথে করি এবং সেটাকে স্টেবল করার জন্য ইউজ করি। টেম্পারেচার যেটা সেটা হচ্ছে ইনক্রিজলি আনস্টেবল, যত ইনক্রিজ হবে আমার পার হাইড্রোক্সিলটা আনস্টেবল হবে, কিন্তু হাই টেম্পারেচার না দিলে আবার ব্লিচিং হবে না। বাফার, তো ফসফেট, বোরাক্স, প্রোটিনস এগুলো ইউজ করে থাকি। মেটালের ক্ষেত্রে এগুলো ইউজ করি। হার্ড ওয়াটার অবশ্যই দেওয়া যাবে না। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমাদের। এখন চলে আসি কজেস অফ H2SO ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট কেন বলা হয়। বলা হচ্ছে যে হাইড্রোজেন পারঅক্সাইড কারণটা কি ইউনিভার্সাল বলা হওয়ার কারণটা হচ্ছে সে ইউনিভার্সালি করতে পারে, বিশেষ করে সেলুলোজিক এবং ভেজিটেবল সকল ফাইবারকে সে ব্লিচ করতে পারে, সেটা জুট হতে পারে, সিল্ক হতে পারে, সেটা উল হতে পারে। সো ইন কেস অফ সেলুলোজিক ফাইবার H2O2 permanently destroy the natural color and obtain good result. In case of protein fiber, hydrogen peroxide oxide protein material and no chloride ion for this uh, disappearance if no effect protein fiber and destroy the natural color permanently. And বলা হচ্ছে টেম্পারেচার about 100 degree centigrade in alkaline medium and has scouring and bleaching can perform together, একসাথে করা যাবে, অন্য ক্ষেত্রে কিন্তু না। এই জন্যই কিন্তু আমরা বলতেছি এটাকে ব্লিচিং এজেন্ট। প্রথমত সকল প্রকার ফাইবার, সেটা ভেজিটেবল হতে পারে, প্রোটিন হতে পারে, ম্যানমেড হতে পারে, সবগুলোই এটা দ্বারা করা যাবে। যেহেতু এটা পার্মানেন্ট হোয়াইটনেস মেজার করে, সেজন্য এটাকে ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট বলা হচ্ছে। এবং একই সাথে অন্যান্য এজেন্টের সাথে ইউজ করে এটাকে আমরা ফেব্রিকটাকে সাদা করতে পারতেছি, সেটাকেও কিন্তু এই জন্য আমরা বলতেছি ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট। কেটে যাবে, 1 মিনিটই নাই, তোমরা একটু দয়া করে ইয়ে করবা, আবার জয়েন করবা। সো আমরা যদি আজকের এই পর্যন্ত লেকচারটাকে প্রথম থেকে একটু রিভিউ করি, সেই সুযোগ হয়তো পাবো না। সো আমরা আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে ব্লিচিং। ব্লিচিং বলতে যেটা বোঝাচ্ছে সে ন্যাচারাল কালারটাকে রিমুভ করাই হচ্ছে ব্লিচিং। তো এই ন্যাচারাল কালারের জন্য দায়ী হচ্ছে ক্রোমোফোর। তো সেই ক্রোমোফোরটা কি করছে, আমাদের
আলোর অ্যাবজর্পশন রিফ্লেকশনের জন্য দায়ী, সেজন্য আমরা কি করছি, সেই ক্রোমোফোরটাকেই ভেঙে ফেলতেছি। তো সেই ক্রোমোফোরটাকে ভেঙে ফেলার জন্য আমাদের বিভিন্ন প্রকার অ্যাকশন রয়েছে, এজেন্ট রয়েছে। সেখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হাইড্রোজেন পারঅক্সাইড, ক্যালসিয়াম হাইপোক্লোরাইট এবং এনজাইমেটিক ব্লিচিং। তো আজকে আমরা যে দুটো দেখেছি সে দুটো হচ্ছে উম প্রথমত প্রথমত যেটা ছিল সেটা